নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুইমল সাহা। আমাদের এটা 4th এপিসোড। আমরা হিপারসালফ নিয়ে আলোচনা করছিলাম। হিপারসালফ নিয়ে আলোচনা করতে গিয়ে হিপারসালফের আমরা যে 10 নাম্বার প্রেসক্রাইবিং সিমটমসটা রেখেছিলাম, তাতে আমরা বলেছিলাম পিউরিসিটি ইজ মোস্ট মার্কড। তো এই পিউরিসিটি ইজ মোস্ট মার্কড বলতে গিয়ে আমরা একটা টাইম মলেডিসের গল্প বলেছিলাম, এবং এখানটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করলে আপনাদের ভালো লাগবে। অন্তত ব্যক্তিগতভাবে আমার প্র্যাকটিস জীবনে এই জায়গাটা আমাকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেছে, এবং আমি সারা জীবন এই জায়গাটাকে ভীষণ মার্ক করি। আমরা সবাই জানি হ্যানিম্যান অনেক কাজ করে গিয়েছেন, এবং হ্যানিম্যানের অসম্পূর্ণ কাজগুলিকে বনি হোসেন্স অনেকটা সম্পূর্ণতা দিয়েছেন। তো আপনারা অর্গানন সম্বন্ধে অনেকেরই সম্যক ধারণা আছে। হ্যানিম্যানের 153 অ্যাফোরিজম সম্বন্ধে ধারণা রয়েছে আপনাদের, যেখানে হ্যানিম্যান বলেছেন জেনারেল সিমটমসগুলোকে যতক্ষণ পর্যন্ত না আরও সুন্দরভাবে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জেনারেল সিমটমসগুলো একটা ইনডেফিনিট সিমটমস, এবং সেই জায়গাটাকে ধরে তাকে জেনারেল সিমটমসগুলোকে আরও বিশ্লেষণ করার জন্য বনি হোসেন্স কনকমিটেন্ট সিমটমস নিয়ে এলেন, আমরা সবাই জানি। এবং আমার যেটা আলোচনায় আনতে চাইছি, বনি হোসেন্স যখন টোটালিটি অফ সিমটমস বলেছিলেন, সেখানে 7টা ভার্স বলেছিলেন, আপনারা সবাই জানেন। কুইজ, কুইড, ইউবি, কুইবাস, অক্সিলিস, কার, কুয়ামোডো, কুয়ান্ডো। আমি এই কুয়ান্ডো নিয়ে আলোচনায় এগোতে চাইছি, অর্থাৎ টাইম মলেডিস। টাইম মলেডিস থেকে বনি হোসেন্স আমাদের এত সুন্দর এনলাইটেন করে গিয়েছেন, এবং আমাদের প্র্যাকটিসে কিছু কিছু রোগের বেলায় টাইম মলেডিসটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা এই টাইম মলেডিসটাকে ফলো করে ওষুধ প্রেসক্রিপশন করি। যেমন ধরুন হিপারসালফের যখন আমি অ্যাগ্রাভেশন টাইম বললাম, তখন বললাম রাত 12টার আগে এবং সকালে যা সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার আগে আগে, অর্থাৎ আমাদের এখানে শীতের সূর্য জেনারেলি একটু পরে ওঠে, সকাল 6টা, 5টা, 6টা। এই টাইমটাকে আমি হিপারসালফের অ্যাগ্রাভেশন টাইম ধরি। ওদিকে রাত 12টার আগের সময়টা, অর্থাৎ 11টা থেকে 12টা, এই সময়টাকে আমি হিপারসালফের অ্যাগ্রাভেশন টাইম ধরি। এবং কোথায় খুব পাওয়া যায়? শ্বাসকষ্টের বেলায় খুব ভালো পাওয়া যায়, জ্বরের বেলায় পাওয়া যায়। এই সময় তার ব্যথাগুলি, এই জ্বর বাড়া, শ্বাসকষ্ট বাড়া, আর রিউম্যাটিক পেইন, জয়েন্ট পেইনের বেলায় পাওয়া যায়। এই সময় রিউম্যাটিক জয়েন্ট পেইনের বেলায় জয়েন্ট পেইনগুলি যখন এই সময়টা বাড়ে, এই যে পিউরিসিটি, এই যে টাইমটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্র্যাকটিস ফিল্ডে আপনারা দেখবেন এই টাইম মলেডিস মেনটেন করে যদি আপনি ওষুধ সিলেকশন করতে পারেন, তাহলে কিন্তু সেটা খুব ভালো আপনার এফেক্টিভ হবে, এবং খুব ইম্পর্টেন্ট সেটা ক্যারেক্টার সিমটমস হিসেবে সেটাকে গণ্য করা উচিত বলে আমি মনে করি। তাহলে হিপারসালফের 10 নাম্বার যে টাইম মলেডিস, 10 নাম্বার আমরা যে ক্যারেক্টারিস্টিক্স তুললাম, সেটা হচ্ছে পিউরিসিটি। তাতে কি বললাম? তার রোগের বৃদ্ধি হয় রাত 12টার আগে এবং সকাল 5টা থেকে 6টা, এই সময়টা। তাহলে দেখুন, আমাদের মেচা মেডিকা দিয়ে আমরা যদি এই টাইম মলেডিসটাকে খুব গুরুত্ব দিতে পারি, যেমন ধরুন রাত 2টো থেকে বাড়ছে, আপনি সোরাইনাম ভাবছেন। 3টে থেকে বাড়ছে, আপনি কেলি গ্রুপ ভাবছেন, এমন গ্রুপ ভাবছেন, এমন কার্ব, এটসেট্রা। আবার ধরুন 2টো থেকে 4টে সোরাইনাম, 3টে থেকে 5টা আপনি কেলি কার্ব বা কেলি গ্রুপ টোটালটা ভাবুন। 5টা থেকে 6টা আপনি হিপারসালফে চলে এলেন। আবার সকাল 10টা আপনি সালফারে চলে এলেন। সকাল 11টা আপনি ন্যাট্রামিউরে চলে এলেন। দুপুর 12টা আর্সেনিক গ্রুপ। তাহলে দুপুর 12টা আবার রাত 12টা আর্সেনিক গ্রুপ। আরেকটু পিছিয়ে গিয়ে 3 PM থুজা, এপিসমেল, 3 AM 3 PM বেলেডোনা, 4 PM to 8 PM লাইকোপোডিয়াম, হেলিবোরাস। আবার ধরুন ইভিনিং অ্যাগ্রাভেশন আপনি ভাবছেন, সেখানে পালসাটিলা, ব্রায়োনিয়া, আর্সেনিক আয়োড।
তাহলে এই যে টাইম মলারিস, এই যে পিরিয়ডিসিটি, এই যে নির্দিষ্ট সময় রোগটা বাড়ছে, আবার যখন সেটা একদম ঘড়ির কাঁটা ধরে বাড়ছে তখন আপনি ভাবছেন সেড্রন। আবার দিনের বেলায় বৃদ্ধি আপনি মেডোরিনাম ভাবছেন, রাত্রিবেলায় বৃদ্ধি হচ্ছে আপনি সিফিলিটিক গ্রুপের ড্রাগ যেমন সিফিলিনাম, গুয়েকাম, কেলিয়ায়োড এটসেট্রা ড্রাগগুলোকে ভাবছেন। তাহলে এই যে টাইম মলারিস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি সারা জীবন বোনিং ওসেন্সের এই কোয়ান্ডো শব্দটা, এই ভার্সটা, সেভেন্থ যে ভার্সটা, এটা আমি একদম ভীষণ রকমভাবে ফলো করি। এবং যখনই আমি কোনো ড্রাগকে চেনার চেষ্টা করি, যদি সেই ড্রাগটার মধ্যে পিরিয়ডিসিটি থাকে, তখন সেই ড্রাগটাকে কোন সময় তার বৃদ্ধি সেইটাকে আমি খুব গুরুত্ব দিই। যেমন ধরেন চায়না, যেমন ধরুন আর্সেনিক, এই যে এদের যে পিরিয়ডিসিটিগুলো, চায়না গ্রুপে চায়না সালফ, চায়না আর্স এটসেট্রা, এই যে পিরিয়ডিসিটিগুলো, এগুলোকে আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তাহলে হিপারসালফের 10 নাম্বার যে সিমটমসটা আমরা পেলাম, প্রেসক্রাইবিং সিমটমস, তার টাইম মলারিস, তার পিরিয়ডিসিটি, তার বৃদ্ধি কখন হলো, তাহলে বললাম রাত্রি 12টার আগে, অর্থাৎ আমরা ধরতে পারি 11 থেকে 12টা, 11 PM to 12 নাইট। আবার এদিকে আমাদের অন্তত আমাদের এই অ্যাটমসফিয়ারে যেটা আমরা পাই সকাল 5টা থেকে 6টা, ম্যাক্সিমাম 7টা, এই টাইমটা। আবার 7টার পর বৃদ্ধি আপনি পোডোফাইলাম ভাবতে পারেন। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে হিপারসালফের 10 নাম্বার জেনারেলিটিস আমরা বললাম, তার পিরিয়ডিসিটি। আসুন হিপারসালফের 11 নাম্বার জেনারেলিটিস, যেটা আমি একটু আগে আলোচনা করে এনেছি, তার ফিজবোন সেন্সেশন। ফিজবোন সেন্সেশনটা আমাদের অনেকগুলো ড্রাগেই ফিজবোন সেন্সেশন আছে। আমি বইয়ের বিভিন্ন জায়গায় সেগুলো লেখার চেষ্টা করেছি, যেরকম হিপারসালফ, যেরকম নাইট্রিক অ্যাসিড, যেরকম এপিসমেল, যেরকম কেলিকার্ব এটসেট্রা। তো এর মধ্যে নো ডাউট ফিজবোন সেন্সেশনে নাইট্রিক অ্যাসিড অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাটা ফুটে আছে এই সেন্সেশনটা, নাইট্রিক অ্যাসিড যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, এবং নাইট্রিক অ্যাসিডের পরেই আর্জেন্টা নাইট্রিকামও আছে। নাইট্রিক অ্যাসিডের পরেই আমার মনে হয় হিপারসালফ এবং এপিস, এরা খুব কাছাকাছি। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমার নাইট্রিক অ্যাসিড। তাহলে ফিজবোন সেন্সেশন ইন রেকটাম, ফিজবোন সেন্সেশন ইন থ্রোট, ফিজবোন সেন্সেশন ইন আলসার, ফিজবোন সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ হিপারসালফ। চলুন হিপারসালফের 12 নম্বর আমরা আসি। তাহলে এটা আমরা এর আগেও বলেছিলাম, আজ এবার একটু ইলাবোরেট করি। তার অফেন্সিভনেস আমরা কি বলছি 12 নম্বরে, তার অল ডিসচার্জেস আর অফেন্সিভ, তার সমস্ত ডিসচার্জগুলোই অফেন্সিভ। হিপারসালফের ডিসচার্জগুলো অফেন্সিভ হতে পারে, হিপারসালফের ডিসচার্জগুলো সাওয়ার স্মেল থাকতে পারে, হিপারসালফের ডিসচার্জগুলোতে একটা অদ্ভুত শব্দ ডক্টর কেন বলে গিয়েছেন, বিভিন্ন আমাদের বই স্টলারদের বইতে পাওয়া যায়, অর্ডার অফ ওল্ড চিজ। চিজ আমাদের দেশে আমরা চিজ বেশি খাই না, আমাদের চিজ দিয়ে রান্নাবান্না কম হয়, আমাদের রান্না বেশিরভাগই তেল দিয়ে হয়। তো চিজ দিয়ে যে ওল্ড চিজ বা চিজটা যদি একটু অনেক দিন থাকলে তার যে গন্ধটা আসে, তাহলে এই গন্ধটা আমি কিভাবে এক্সপ্লেন করি, আমরা কিভাবে এক্সপ্লেন করি, আমরা বলি একটা বোটকা গন্ধ। বোটকা গন্ধ কীরকম? ধরুন একটা পুরনো কোনো বর্ষাকালের জামা যেরকম পুরনো হয়ে গেলে যখন আপনি বের করলেন দেখবেন তার মধ্যে একটা গন্ধ থাকে। তো এই জাতীয় একটা বোটকা গন্ধ, এই বোটকা গন্ধটাকে আমরা বলি অনেক সময় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বলে অনেকে, অর্থাৎ এই জাতীয় গন্ধটাকে আমি ধরে নিই হিপারসালফের স্মেল হিসেবে। তাহলে হিপারসালফের স্মেলটাকে আমি 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার সাওয়ার স্মেল, একটা হচ্ছে তার দুর্গন্ধ, আর একটা হচ্ছে তার বোটকা গন্ধ। ঠিক আছে, অনেকটা মাস্টি অর্ডার, অন্যান্য ড্রাগে আছে মাস্টি অর্ডার, সেরকম একটা ছাতা পড়া গন্ধ বলা হয়। তাহলে এই সমস্ত স্মেলগুলো হচ্ছে হিপারসালফের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই স্মেল অর্থাৎ একটা
একটা ড্রাগকে দেখুন তার সেন্সেশন দিয়ে চেনা যায়, তার স্মেল দিয়ে চেনা যায়, তার আদার্স জেনারেলিটিস দিয়ে চেনা যায়। তাহলে বিভিন্ন আমরা আমাদের সমস্ত যে স্পেশাল সেন্সগুলো সেগুলো কাজে লাগাবো একটা রুগীকে চেনার জন্য, একটা ড্রাগকে চেনার জন্য। তাহলে আমরা 10 নম্বরে বললাম পিউরিসিটি, আমরা 11 নম্বরে বললাম তার সেন্সেশনস, মেনলি ফিজবোন সেন্সেশনস অর বার্নিং সেন্সেশন থাকতে পারে, অর ভেরি একিং পেন বলি আমরা, যে ব্যথাটা একিং পেন, অর্থাৎ সারাক্ষণ একটা টন 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 করে ব্যথা হয়েই যাচ্ছে, একটা একিং পেন, একটা সারাক্ষণ একটা রুগীরা বলে টনটনে ব্যথা, একটা টনটন মানে একটা ন্যাগিং পেন, আপনার ন্যাগিং পেন অর্থাৎ একটা সারাক্ষণ টন টন করে ব্যথা হয়েই যাচ্ছে। তাহলে এই তার সেন্সেশনস। এবার এলাম তার অর্ডার, তাহলে অর্ডার অফ সাওয়ার অর্ডার, অফেন্সিভ অর্ডার, অর মাস্টি অর্ডার, অর অর্ডার অফ ওল্ড চিজ। যেভাবে আপনি আপনার জায়গাটাকে, কনসেপশনটাকে, আপনার পারসেপশনটাকে তৈরি করে ফেলুন। তাহলে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিপারসালফ। নাও কাম টু দ্য হিপারসালফের মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এটা একটা বিরাট জায়গা, এবং এই মেনস্ট্রুয়াল ডিসচার্জ, যেহেতু আমরা জানি এটা জেনারেলিটিস, অল দ্য ডিসচার্জেস আর জেনারেলিটিস, আমরা এখানে ডক্টর কেন্টকে ফলো করছি, অল দ্য ডিসচার্জেস আর জেনারেলিটিস। তাহলে এই মেনস্ট্রুয়াল ডিসচার্জেস ইজ এ ভেরি ইউনিক, এবং কিন্তু একটা কথা অকপটে বলি যে এই হিপারসালফকে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসে সেভাবে ব্যবহার করা হয় না যতটা ব্যবহার করা উচিত। এবং আমি প্রথম থেকে বলি হিপারসালফ ইজ এ গুড ফিমেল রেমেডি লাইক ইওর পালসাটিলা, লাইক ইওর সেপিয়া। হিপারসালফের মেনস্ট্রুয়েশনে যেমন আমি বলেছি টু লেট টু স্ক্যান্টি, দ্যাট ইজ হিপারসালফ ইজ এ good remedy for amenorrhea, prolonged amenorrhea with extreme chilly patient, palms and soles remain cold, very short tempered, prefers hot food and pungent too much, cannot tolerate appetite, extreme susceptible to cold in winter. হিপারসালফ দা ড্রাগ। তাহলে অ্যামেনোরিয়ার সঙ্গে যখন আপনি এই সিমটমসগুলোকে একত্রিত করতে পারছেন, যেরকম অ্যামেনোরিয়ার সঙ্গে আপনি চিলি পেশেন্ট, তার হাত পা তলা ঠান্ডা ভেজা, তার ঘাম প্রচুর হয়, মুখে হয়, ঘামে টক গন্ধ থাকবে, সে খাবারটা পছন্দ করবে ঠান্ডা, সে ডিম পছন্দ করে, সে টক পছন্দ করে, সে স্লো ইন অ্যাক্টিভিটিস, সে সেন্টিমেন্টাল এটসেট্রা। যখন আপনি লাইনগুলো পান তখন যেমন আপনি ক্যালকেরিয়া কার্ড ভাবছেন, ঠিক একই রকমভাবে হিপারসালফ ইজ এ গুড মেডিসিনস ফর অ্যামেনোরিয়া when the patient is extreme chilly, she is short-tempered, she is impulsive, prefers hot food and pungent and green chilies, etc. She is speedy in activities, she is extreme susceptible to cold in winter, etc. Then হিপারসালফ দা ড্রাগ। আপনারা দিয়ে দেখবেন এই অ্যামেনোরিয়াতে হিপারসালফ ভীষণ ভালো কাজ করে। ঠিক তার উল্টো পলিমেনোরিয়া, মেনোরেজিয়া, এগুলো তো আমি দেখেছি যখন আপনি ইন্ডিকেটেড মেডিসিন কাজ করাতে পারছেন না, আপনি সিমটমস মিলিয়ে ওষুধ দিয়েছেন, সাপোজ আপনার যে ওষুধই আসুক, কিন্তু দেখছেন আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না, একদম জেনারেলাইটিসে চলে যান। আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার এই পিসিওডির যখন ব্লিডিং শুরু হয় স্যার, সেই ব্লিডিংকে কন্ট্রোল কিছুতেই করা যায় না যতক্ষণ পর্যন্ত না ওরালি প্রোজেস্টেরন দেওয়া হচ্ছে বা অ্যালোপ্যাথিক সিস্টেমে পজ 500 ওনারা দিচ্ছেন। আমরা কি করব? আমাদের হাতেও অস্ত্র আছে। এই জায়গাটা আমি বারবার বলি যে এই পিসিওডির এই পলিমেনোরিয়া
বা মেনোরেজিয়া এই জায়গাগুলোয় স্পেসিফিক ওষুধে না ঢুকে পিওর সিমটমস ধরে যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো ধরে যদি কনস্টিটিউশনাল মেডিসিন প্রেসক্রিপশন করা যায়, দেখা যায় সেই ওষুধের কাজটা কিন্তু অনেক ভালো হয়। ভবিষ্যতে এপিসোডসে যখন আমরা থেরাপিউটিক্স অফ ডিজিজ আলোচনা করব, তখন আমি নিশ্চয়ই আপনাদের সাথে মেনোরেজিয়া, পলিমেনোরিয়া, মেট্রোরেজিয়া এগুলো নিয়ে যখন ডিভাইডি করব, তখন এই সমস্ত ড্রাগগুলো নিয়ে আলোচনা করব। এখন খালি আমি হিপারসালফকে বলছি, হিপারসালফ ইজ এ গুড ড্রাগ ফর অ্যামেনোরিয়া, হিপারসালফ ইজ এ গুড ড্রাগ ফর মেনোরেজিয়া, হিপারসালফ ইজ এ গুড ড্রাগ ফর ডিসমেনোরিয়া। Young girls suffering from severe pain before and during menstruation. Hiparsalf is a good drug if the characteristics of the drug, if the generalities of that girl matched with this drug. যদি আমি সেই মেয়েটির জেনারেটির সাথে হিপারসালফকে ম্যাচ করাতে পারি, then hiparsalf is a good drug for dysmenorrhea. তাহলে all kinds of menstrual irregularities, যদিও আমি 13 নম্বর পয়েন্টে বলেছি যে মেন্সেস টু লেট টু স্ক্যান্টি অর্থাৎ অ্যামেনোরিয়াটাকে সবচেয়ে বেশি জোর দিয়েছি, তবুও আমার এটাও পাশাপাশি বলা রইল হিপারসালফ ইজ এ ভেরি গুড ড্রাগ ফর মেনোরেজিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া, যদি আমি এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর সাথে দিতে পারি, যদি আমি তার টিপিক্যাল অফেন্সিভ অর্ডারটাকে খুঁজে পাই, যদি আমি তার সাথে তার ফিজিক্যাল আর মেন্টাল জেনারেটিসগুলিকে একত্রিত করতে পারি। চলুন আমরা হিপারসালফের যে লাস্ট 14 নম্বর জেনারেটিসটা বলেছি, এটা ভেরি স্পেসিফিক, এবং এটা প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্সটা আমি খুব ভালো পেয়েছি বলে এই লাইনটা টুকে লিখেছি এখানে। এবং বারবার আমি বলেছি আমি আমার এপিসোডসে যে অ্যালান সেন্সাইক্লোপিডিয়া বা ক্রনিক ডিজিজ বা মেটামেডিকা পিউরা বা হেরিংগাইডিং বা হিউজেন্ডেক ড্রাগ প্যাথোজেনেসিস, অর্থাৎ এই বিভিন্ন স্টুপেন্ডাস যে বইগুলো রয়েছে, এই বইগুলো তো পড়ে প্র্যাকটিস করা সম্ভব না। আর এত ড্রাগ নিয়েও আমি তো অন্তত প্র্যাকটিস করতে পারি না। You can be master of few drugs only, not such huge amounts of drug. Then তাহলে you have to find out the prescribing symptoms, the characteristic symptoms. এই যে characteristic symptomsটাকে আমরা খুঁজে পাচ্ছি, তো characteristic symptomsে আমি একটা লাইন লিখি, দেখুন, crack in the middle of lower lip, 14th ডিপ ক্র্যাক। দেখবেন হিপারসালফ ইজ এক্সট্রিম চিলি পেশেন্ট, এবং সেই পেশেন্টরা বলে শীতের দিন এলেই আমার ঠোঁটের মাঝখানটা ডিপ হয়ে ক্র্যাক হয়ে যায়। তাহলে এই যে ডিপ ক্র্যাক হয়ে যাচ্ছে শীতেতে, হিপারসালফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। আমরা তো প্রথমে মাক্সল ভাবি, বাট হিপারসালফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর দ্যাট ডিপ ক্র্যাক or crack in the middle of lower lip. তাহলে এই যে সিমটমসটা দেখুন কি অদ্ভুত, এটা নো ডাউট এটা সিফিলিটিক সিমটমস। তো হিপারসালফ ইজ এ গ্রেট অ্যান্টিসিফিলিটিক ড্রাগস, শিওর। হিপারসালফ ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক ড্রাগ, হিপারসালফ ইজ এ গ্রেট অ্যান্টিসাইকোটিক ড্রাগস। বিভিন্ন রকম গ্রোথসে আমরা হিপারসালফ প্রচুর ব্যবহার করছি, স্কিন ওয়ার্ড থেকে শুরু করে যে কোনো গ্রোথে হিপারসালফ। তাহলে হিপারসালফ, ওয়াই হিপারসালফ ইজ এ পলিক্রেস্ট ড্রাগ? দ্যাট ইজ ওয়াই হিপারসালফ ইজ এ পলিক্রেস্ট ড্রাগ। আমি একটা কথা সব সময় বলি, সব জায়গায় বলি, সমস্ত লেকচার্সে বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, যে মায়াজম সিমটমসের বাইরে নয়, এবং মায়াজমেটিক প্রেসক্রিপশন একটা অ্যাঙ্গেল, আর আমি যে প্রেসক্রিপশনটাকে খুব বেশি প্রেফার করি সেটা হচ্ছে সিমটোমেটোলজিক্যাল প্রেসক্রিপশন।
অর্থাৎ এই যে সিমটোম্যাটোলজিক্যাল প্রেসক্রিপশন, দ্যাট ইজ প্রেসক্রিপশন অ্যাকর্ডিং টু দ্য সিমটোম্যাটোলজি অফ দ্য পেশেন্ট, অ্যান্ড দ্যাট সিমটোম্যাটোলজিটাকে পেশেন্টটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে দিচ্ছে, অ্যান্ড দ্যাটস সরি দ্যাট সিমটোম্যাটোলজি ড্রাগটাকে ইন্ডিভিজুয়ালাইজ করে দিচ্ছে। তাহলে সিমটোম্যাটোলজিক্যালি যদি আমি এগোতে পারি, টোটালিটি অফ সিমটমস ধরে যদি আমি এগোতে পারি, সেটাও মায়াজমকে টাচ করবে। মায়াজমকে টাচ করবে না তা তো হয় না, মায়াজমকে অবশ্যই টাচ করবে, সেটাও অ্যাজ এ মায়াজমেটিক প্লেন অফ দ্যাট পেশেন্ট সেটাকে টাচ করবে, নিশ্চয়ই করবে। কিন্তু শুধু মায়াজমের পেছনে অন্ধের মতো দৌড়ে গেলে তো হবে না, আমাকে সিমটমসগুলোকে এক্সপ্লেইন করতে হবে, সিমটমসগুলোকে ক্ল্যারিফাই করতে হবে, অ্যানামনেসিস অফ সিমটমস, আবার সেই বনি হোসেন্সের কথা এলাম, অ্যানামনেসিস অফ সিমটমস করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, পেশেন্ট সিমটমসটা যেভাবে বলেছে ঠিক সেইভাবেই সিমটমসটাকে বিচার করার চেষ্টা করা, তার উপর কিছু নিজের সেলফ ইমাজিনেশন চাপিয়ে না দেওয়া। আমি যখন বিভিন্ন কেস আপনাদের বলার চেষ্টা করছি, আমি অ্যাজ পার অ্যাজ পেশেন্ট, আমি প্রচুর কেস বলবো আপনাদের, সেই কেসগুলোই আমি শেয়ার করব। তাহলে সেটা অ্যাজ পার অ্যাজ পেশেন্ট ল্যাঙ্গুয়েজ, পেশেন্ট যে ল্যাঙ্গুয়েজে কেসগুলো সিমটমসগুলো বলেছে সেই ল্যাঙ্গুয়েজে নিয়ে গিয়ে ওষুধ সিলেকশন করার চেষ্টা করি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট প্রেসক্রিপশন ইজ রেশনাল, আই থিঙ্ক, বিকজ আই ফলো দ্যাট রুল। That is why according to my knowledge of concern so far, that prescription হচ্ছে rational prescription. তাহলে চলে আসুন, একটা ড্রাগ, কেন ড্রাগটাকে আমি পলিক্রেস্ট বললাম, কেন ড্রাগটা সমস্ত মায়াজমগুলোকে টাচ করছে আমি দেখালাম। তাহলে আসুন যে ড্রাগটাকে কি মারাত্মকভাবে ব্যবহার করা সম্ভব সেটা আমি বলার চেষ্টা করলাম। আমার মতো অনেক ফিজিশিয়ানসই ড্রাগটাকে এইভাবে ব্যবহার করেন। আমরা যারা বিশ্বনাথ সেনগুপ্ত, সুরেন্দ্রনাথ সেনগুপ্ত এই ঘরানা থেকে এসছি, আমরা সবসময় এই ড্রাগগুলি হিপারসালফকে একটা গ্রেট পলিক্রেস্ট ড্রাগ হিসেবে চিহ্নিত করি, এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা নিয়ে আমরা হিপারসালফকে প্রেসক্রিপশন করি, এবং আমরা ফলো করি সেই যে কথাটা আমি বলে এসেছিলাম যে one stool must have 3 legs to be stand। তাহলে তিনটে আমি যদি ক্লাসিক্যাল জেনারেলিটিস পেয়ে যাই তাহলেই আমি হিপারসালফকে প্রেসক্রিপশন করতে পারি, হোয়াট এভার মে বি দ্য পার্টিকুলার্স অফ দ্যাট পার্টিকুলার পেশেন্ট। অর্থাৎ সেইতে জেনারেলিটিসগুলো যেগুলোকে আমি খুব জোর দিলাম, তার এক নাম্বার ছিল এক্সট্রিম চিলি পেশেন্ট, palms and soles are cold and moist, হাত পা তার কিছুতেই গরম হতে চায় না, লেপের বাইরের ভেতরে রাখলেও হাত পা গরম হতে চায় না, গরমের দিনেও সে স্নান করতে চায় না, গরমের দিনেও পারলে উষ্ণ জলে স্নান করে, গরমের দিলেও তার পাখা আর সবার মতো অতটা লাগে না, অল্প শীত পড়তেই সে শীতের জামা কাপড়গুলো বেশি বেশি করে ব্যবহার করে, রাত্রিবেলা শোয়ার সময় সে সবসময় কান মাথা ঢেকে শোয়ার চেষ্টা করে, এটসেট্রা। প্রচুর ঘাম সারা শরীরে, সেই ঘামে টক গন্ধ হতে পারে, সেই ঘামে দুর্গন্ধ হতে পারে, সেই ঘামে বোটকা গন্ধ হতে পারে। ঘামে তার কোনো কষ্টের কোনো উপশম হয় না, ঘামে তার কোনো কষ্টের কোনো বৃদ্ধিও হয় না। সো ইটস নো রিলিফ। খিদে খুব ভালো, ভীষণ ভালো খিদে পায়, খিদে পেলে সে একদম চাপতে পারে না, সে গরম খেতে পছন্দ করে, সে ঝাল খেতে পছন্দ করে, সে মিষ্টি খেতে পছন্দ করে, তবে ঝালটা অবশ্যই বেশি পছন্দ করে। তার মেজাজ ভীষণ, সে চট করে রেখে যায়, হঠাৎ করে তার ইম্পালস আসে, তখন হাতের সামনে যা পায় ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে ফেলে। সে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে চায় না, সে অল্পতেই ঝগড়ায় জড়িয়ে পড়ে। সে ভীষণ সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ টু হিজ মাইন্ড, ওভার সেন্সিটিভ টু হিজ বডি। সামান্য ঠান্ডা তাকে ধরে ফেলে, সামান্য ব্যথায় সে কাতর হয়ে পড়ে, সামান্য ব্যথায় সে অজ্ঞান হয়ে পড়ে, সামান্য ছোঁয়াতে তার কষ্টের বৃদ্ধি হয়। তার কাজকর্ম খুব চটপট, সে ভীষণ স্পিডে কাজ করতে পছন্দ করে, সে স্পিডে কথা বলতে পছন্দ করে, তার ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি এবং সারাটা শীত জুড়েই সে ঠান্ডায় ভোগে। ঠান্ডাটা তার কাছে মানে আতঙ্কের ব্যাপার, শীত এলে তার শ্বাসকষ্ট, শীত এলে তার বাতে ব্যথা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা।
তার সমস্ত কষ্ট ঠান্ডায় বৃদ্ধি, সমস্ত কষ্ট গরমে উপশম, গরম ঢেকে রাখলে উপশম। তার সামান্য কোনো আঘাত থেকেই পেকে যাওয়ার প্রবণতা, তার যে কোনো কিছু কমপ্লেন হলে ভীষণ পুজ হওয়ার প্রবণতা, সাপুরেটিভ ডিজিজেস, সাপুরেশন ইজ ইনএভিটেবল, সাপুরেশনটা তার খুব বেশি হওয়ার প্রবণতা। 10 নাম্বার বললাম তার পিরিয়ডিসিটি, তার রাত 11 থেকে 12টা এই সময় বৃদ্ধি, আবার ঠিক সকালবেলায় 5টা থেকে 6টা, 6:30, 7টা পর্যন্ত তার বৃদ্ধি। তার সেন্সেশনগুলো বললাম, ফিজবোন সেন্সেশন অথবা বার্নিং সেন্সেশনস অথবা একিং পেন, একিং সেন্সেশনস। গন্ধ, ফাউল স্মেল, সাওয়ার স্মেল, অর্ডার অফ ওল্ড চিজ অর মাস্টি অর্ডার, বাংলায় বলি দুর্গন্ধ, টক গন্ধ, বোটকা গন্ধ। তার মেনস্ট্রুয়েশন বললাম টু লেট, টু স্ক্যান্টি। আর লাস্ট তার ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম, যেটাকে আমি খুব ইম্পর্টেন্স দিই, ডিপ ক্র্যাক অ্যাট দ্য মিডল অফ লোয়ার লিপ। এই যে জেনারেটিসগুলো হিপারসালফের আমি বললাম, এই জেনারেটিসগুলোর থেকে আপনি 3টে কি 4টে জেনারেটিস মিলে নিন, হোয়াট এভার মে বি দ্য পার্টিকুলার্স, যে কোনো ডিজিজে এই সিমটমসগুলো মিলিয়ে যদি প্রেসক্রিপশন করা যায়, কিছু না কিছু কাজ পাওয়া যাবেই যাবে। আমরা হিপারসালফের জেনারেটিসগুলি সম্বন্ধে আলোচনা করলাম। আমার মতো করে আমি একটা নতুন অ্যাঙ্গেলে আপনাদের হিপারসালফের, বিভিন্ন বইতে হিপারসালফের প্রচুর সিমটমস লেখা আছে, বিভিন্ন বইতে হিপারসালফ সম্বন্ধে প্রচুর পার্টিকুলার্স লেখা আছে। আমি খুব আমার মতো করে আমার দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতার জীবনে যেভাবে হিপারসালফে আমি চিনেছি, সেই আমার চেনাটাকে আমি একেবারে অকপটে আপনাদের কাছে এক্সপোজ করলাম। নেক্সট এপিসোডে আমরা পার্টিকুলার্স নিয়ে ঢুকবো, তারপরে রিলেশনশিপ নিয়ে ঢুকবো, খুব কঠিন জায়গায় রিলেশনশিপ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।